মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে বহু আগেই জেহাদ ঘোষণা করেছিলেন। গত ডিসেম্বরে আগরতলায় এনইসির পূর্ণাঙ্গ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্ব ভারতের নেশা সামগ্রীর বাড়বাড়ন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আর সেই বৈঠকের 20 দিনের মাথায় রাজ্যের 3টি জেলায় বিভিন্ন নেশা কারবারি বলে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে উদয় অস্ত তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। গত বছর নভেম্বর মাসের 11 তারিখ এনআইএর আধিকারিকরাও দেশের 6টি রাজ্যে একযোগে অভিযান চালিয়েছিল, যার মধ্যে ত্রিপুরাও ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অস্থিরতা এবং একাংশ নাগরিকদের ভারত বিরোধী বিদ্বেষ মনোভাবের কারণে সীমান্তে বিরাজ করছে উত্তেজনা। হুমকির মুখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা। সীমান্তে পাহারা জোরদার করার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে বিশেষ নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এর অঙ্গ হিসেবে কি এই ইডি হানা, নাকি শুধু নেশা বাণিজ্যে হ্রাস টানতেই এই কর্মসূচি? দিনভর এই নিয়ে চর্চা চলেছে রাজ্যের সচেতন মহলে। ইডির তরফে আজ তাদের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, আগরতলা 10ই জানুয়ারি 2025 PMLA 2002 এর বিধানের অধীনে ত্রিপুরার একাধিক স্থানে সমন্বিত অনুসন্ধান অভিযান পরিচালনা করেছে গাঁজা এবং ফেন্সিডিল সহ মাদক দ্রব্য পাচারের সাথে জড়িত আন্তঃরাজ্য ড্রাগ ব্যাপারীদের লক্ষ্য করে। তল্লাশি অভিযানের সময় যথেষ্ট পরিমাণে প্রায় 66 কেজি উচ্চমানের গাঁজা এবং আর্থিক রেকর্ড, বেনামি সম্পত্তির বিবরণ এবং ইলেকট্রনিক ডিভাইস সহ অন্যান্য অপরাধমূলক প্রমাণগুলো উদ্ধার এবং জব্দ করা হয়েছে। তাই সবার এখন জিজ্ঞাসা, যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো তাদের সূত্র ধরে কি আগামী দিনে নেশা সাম্রাজ্যের বাদশাদের জালে তুলতে চলেছে ইডি? যাদের বাড়িতে তল্লাশি চালানো হলো তাদের বিরুদ্ধে নেশা কারবারের এত বড় অভিযোগ থাকলেও রাজ্য পুলিশ কি ভূমিকা নিয়েছে এতদিন? আর ইডি হানার ব্যাপারে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশকে কেন ঘুমে রাখা হলো? ইডি হানার পর রাজ্যের নেশা কারবার কি বন্ধ হবে? বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে উত্তর পূর্ব ভারতে জঙ্গি প্রবেশ, মানব পাচার, অস্ত্র পাচার, নেশা সামগ্রী পাচারের সাথে এই অভিযুক্তদের যোগাযোগ থাকার সম্ভাবনা কতটা? এমন নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্যই আজ আমাদের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যে ইডি অভিযানের নানান দিক নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ্ত রায়। প্রদীপ্ত, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমে যেই জিনিসটা একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাইবো যে এনআইএর পর ইডি কিসের ইঙ্গিত? কেন্দ্রের বিষয়ের একটা নজর রয়েছে সীমান্তবর্তী এই রাজ্যের ওপর, ত্রিপুরার ওপর, আর রাজ্যে ইডি হানার ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? বছর খানেক আগে বোধহয় আমাদের এনআই নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। এনআই 25 জনকে তুলে নিয়ে গেছিল মানব পাচারকারী বা ওই অনুপ্রবেশকারীদের দালাল হিসেবে কিছু লোককে তুলে নিয়ে গেছিল। সেটা বছর খানেক হবে। যখন আলোচনায় ছিলাম তখন বলেছিলাম যে আসলে এইগুলো কিছুক্ষণের মানে কিছুদিনের জন্য একটা উত্তেজক আলোচনার বিষয় হয়, তারপর আবার অবস্থা যা থাকে যেভাবে চলছিল সেভাবেই স্ট্যাটাস কো মেনটেন করা হয়। আচ্ছা, তো এই 25 জনের যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল 25 জনকে, তাদের কি হয়েছে, তাদের আটক করা হয়েছিল, তারপর তাদের কি গতি হয়েছে বা পরবর্তী সময়ে অনুপ্রবেশ এবং পাচার বন্ধ হয়েছে কিনা, এগুলি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আবার দেখবো যে যথারীতি যেমন ছিল তেমনই চলছে, বরং আরো বেড়েছে। গত 5 মাসে 600-র বেশি অনুপ্রবেশকারী নাকি মানে ত্রিপুরাতে ঢুকেছে বাংলাদেশ থেকে, এবং সংখ্যাটা অবশ্যই আরো বেশি হবে কারণ এটা গোয়েন্দা তথ্য। তো গোয়েন্দা তথ্যের চেয়ে অনেক বেশি অনুপ্রবেশকারী ঢুকে থাকে, 10 গুণও বেশি হতে পারে। ঠিক সেরকমই ইডি হানা দিয়েছে, সেটা হয়তো দুদিনের জন্য বেশ একটা গরম আলোচনার বিষয় হবে। আচ্ছা, কিন্তু ইডি কোথায় হানা দিয়েছে? ইডির একটা রুটিন হানা এগুলো আসলে, কারণ ইডির অফিস তো আগরতলা নতুন নগরে 3 বছরের ওপর ইডির অফিস আছে। সেখানে ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার অফিসার একজন আছেন এবং এটা সাবজোনাল অফিস, সেখানে বেশ কয়েকজন ইডির কর্মী এবং অফিসার সেখানে আছেন। আর যে কোনো হানাদারির আগে বাইরে থেকে কয়েকজন আসেন। তো সেটা এসছে রুটিন হানাদারি হয়েছে, এবং যাদের বাড়িতে হানা দেওয়া হয়েছে তারা মোটামুটি ওই কাজে পরিচিত।
মানে ড্রাগ পেডলারি হোক বা পাচারকারী হোক, মানি লন্ডারিং কেস হতে পারে বা স্মাগলিং অ্যাক্টিভিটি হতে পারে, এই কাজগুলির সঙ্গে কারা কারা যুক্ত সে মোটামুটি পুলিশও জানে, সাধারণ জনতাও জানে, বা যে অঞ্চলে যে কারবারি আছেন তাদের আশেপাশে সবাই তাদেরকে চেনেন এই কারবারি হিসেবে। এবং অনেকেই হয়তো মানে অতীতে হয়তো কিছুদিনের জন্য গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, এরকম আছে। তো ফলে এটা তো নতুন কিছু নয়। এবং এই যে সমস্ত চক্রটা, এটা তো আর শুধুমাত্র ওই যাদের বাড়িতে হানা দেওয়া হয়েছে তারা মূলত হচ্ছে পাচারকারী, কিন্তু মূল যাদের নিয়ন্ত্রণে সমস্ত বিজনেসটা আছে সেখানে তো অনেক বড় মাথা আছে। সেই মাথাদের কারোর বাড়িতে তো হানা দেওয়া হয়নি, হানা দেওয়ার কথাও নয়। কারণ দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে যে ইডি আসলে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, অর্থাৎ ইডি সেখানেই হানা দিচ্ছে যেখানে একটা রাজনৈতিক নির্দেশ থাকছে। তো সিবিআইও তাই। তো এগুলি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিরপেক্ষতাগুলিও নষ্ট হয়ে গেছে। ফলে সেখানেও ইডি যে সিলেক্টিভ হানাদারির ব্যাপারে সেটা মোটামুটি এখন সবাই জানে, নতুন কিছু নয়। এবং ত্রিপুরাতে দীর্ঘদিন সমানে গাঁজার বিজনেস, ফেন্সিডিলের বিজনেস চলছে, বহু বছর সমানে চলছে। আগের শাসনকালে হয়েছে, আগের যে রাজনৈতিক দল ছিল তাদের শাসনকালে হয়েছে, বর্তমানে সেটা হচ্ছে হয়তো আরো বেড়েছে। অভিমুখটা হয়তো পাল্টে গেছে, মানে ভর কেন্দ্রগুলো পাল্টে গেছে, জামানা বদলের সঙ্গে সঙ্গে, সরকার বদলের সঙ্গে সঙ্গে, ক্ষমতার বদলের সঙ্গে সঙ্গে মূল মাথারা চাইরা হয়তো পরিবর্তিত হয়েছে। কিন্তু যাদের মূল বিজনেসটা তারা হয়তো শিবির পাল্টে আবার নতুন শিবিরে গিয়ে হয়তো তাদের বিজনেসটাকে চালু রেখেছে। এরকমই হয় সাধারণত। আরেকটা বিষয় হচ্ছে যে জনজাতিভুক্ত যে অঞ্চলগুলো, জনজাতি অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সেখানে আস্তে আস্তে গাঁজার ব্যবসাটা শিফট করে গেছে, সেটা আমরা সবাই জানি। এডিসি এরিয়াতে গাঁজার ব্যবসাটা শিফট করে গেছে। আগে সোনামুড়া, বক্সনগর থেকে শুরু করে মানে বর্ডার অঞ্চলে ছিল বিজনেসটা, এখন সেখানে অনেক বেশি রেড হয়েছে, মানে অনেক ধরপাকড় হয়েছে। যারা সেই বিজনেস যুক্ত ছিল তাদের বিজনেসটাকে বন্ধ করার চেষ্টা হয়েছে। অবশ্যই তার পেছনে রাজনৈতিক কারণ আছে। তো পরবর্তী সময়ে সেটা শিফটেড হয়ে চলে গেছে এডিসি এরিয়াতে। সেখানে পাহাড়ে গভীর জঙ্গলের মধ্যে চাষবাস হচ্ছে এবং সেটা বদান্যতাতেই হচ্ছে, প্রশাসনিক বদান্যতাতেই হচ্ছে, এবং মাঝে মাঝে এই ধরনের রেড গুলো হয়। তো এখানে সেই রেডটা হয়েছে। আজকে কি আপডেট আছে আমি জানি না। আপনি বলছিলেন যে এটি একটি বিবৃতি দিয়েছে, সাধারণ বিবৃতি, এমনিতে কিছু আসে না, এটা সুপারফিশিয়াল বিবৃতি। আসল কথা হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি আজকে সমাজের মধ্যে এমন ভাবে ছড়িয়ে আছে যে এই দুর্নীতির শিকড় উপড়াতে গেলে তো আসলে আরো অন্য জায়গাগুলি তো মানে নিয়ে করতে লাগবে, নজর দিতে লাগবে। শুধুমাত্র কিছুদিন বাদে বাদে কেউ হয়তো বেনামি সম্পত্তি করেছে, সেই সম্পত্তি দেখতে গেল, কিংবা তার বাড়িতে লুকোনো কি আছে ওই রকম কিছু ল্যাপটপ পাবে, হয়তো কিছু ডকুমেন্টস পাবে, এটাকে কি অনেকেই বলছে কিছু টাকা পয়সা নগদ পাবে। অনেকেই মনে করছেন যে এটা অনেকেই মনে করছেন যে কান টানলে মাথা আসবে। এখন এভাবে প্রথম যে এখন যে গতকালকে যে হানাটা দেওয়া হলো সেখান থেকে অনেক কিছু বাজেয়াপ্ত করা হয়েছে, অনেক কিছু সিজ করা হয়েছে, অনেক নথিপত্র, বেনামি সম্পত্তি হোক বা অনেক ডিভাইস, বলা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। সেখান থেকে ইলেকট্রনিক ডিভাইস বলতে আমরা হয়তো এখন হয়তো মোবাইল সিজ করা হয়েছে। তাহলে এখন কি সেখান থেকে বড় মাথা বা রাঘব বোয়ালদের বা যারা কিংপিন তাদের সূত্র বের হওয়ার চান্সেস নেই? সূত্র তো সবাই জানে, এটা কি জানার না জানার বিষয় তো নয়, কিন্তু সেখানে তো হাত দেওয়া হবে না। এরকম কানাঘুষ আমরা সবাই জানি, অফিসিয়ালি বলতে পারবো না, কিন্তু কারা কোথায় এই ধরনের ফেন্সিডিল বা গাজার বিজনেস গুলো নিয়ন্ত্রণ করছে, কোন মাথারা নিয়ন্ত্রণ করছে, মানে কোন পলিটিক্যাল পার্সনরা করছে, তারা মন্ত্রী, আমলা, শান্তি কি, সেগুলি আমরা জানলেও আমরা প্রকাশ্যে বলতে পারবো না, কারণ আমরা সেভাবে প্রমাণ সেভাবে হয়তো দিতে পারবো না, কিন্তু ওপেন সিক্রেট। তো সেক্ষেত্রে ইডি আরো ভালো জানে, ওদের কাছে প্রমাণও থাকতে পারে, কিন্তু সেখানে তোরা হাত দেবে না। তো হাত দেবে না, ফলে অবধারিতভাবে সেটা কিছু হবে না, আমরা জানি সেটা কিছু হবে না। কারণ হচ্ছে কি, সেটা হওয়ার নয়। কারণ আজকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সমস্ত ক্ষেত্রে এ পর্যায়ে আছে যে পুলিশ এফআইআর নেবে না। তাহলে কি হচ্ছে, ত্রিপুরা রাজ্যে ধরুন ক্রাইম কম মানে কি, পুলিশ যদি এফআইআর না নেয় তাহলে ক্রাইম কমে যাবে। মানে ঘটনা ঘটলো, আমি ঘটনাকে অস্বীকার করলাম, তাহলেই তো ক্রাইম কম। ঠিক এরকম ভাবে অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে, দুর্নীতির আমি মূল মাথাকে ধরলাম না, আমি নিচের দিকে ঘাটাঘাটি করলাম, তারপর সেটা থেমে গেল, তাহলে কি হচ্ছে, মানে ভারসাম্যটার হয়তো নতুন একটা পরিবর্তন হবে। অনেক সময় কি হয় যে এই সমস্ত যে কালোবাজারি ব্যাপারগুলো আছে, মানে কালো দুনিয়ার যে বিষয়গুলো আছে, এই স্মাগলিং থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে সমস্তগুলো আছে, তাতে অনেক সময় ভারসাম্যের পরিবর্তনের দরকার লাগে। আচ্ছা, অর্থাৎ যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা যদি কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যায়, সেই নেটওয়ার্কের নিয়ন্ত্রণে আনারও বিষয় থাকে। তো বিষয়, ওই নিয়ন্ত্রণে আনার বিষয় থেকেও কিন্তু অনেক সময় রেড করা হয়, রেড করে নতুন ভারসাম্য তৈরি করা হয়। ফলে এখন যদি কোনো পদক্ষেপের পর না নেওয়া হয়, আমরা যদি দেখি যে এরপর আমাদের কাছে কোনো নিউজ নেই, তাহলে বুঝতে হবে যে আসলে ভারসাম্যের একটা নতুন মানে অদল বদল করতে হয়েছে, তার জন্য হয়তো এই রেডটা করা হয়েছে, সেরকম হতেই পারে।
ওকে, এই তল্লাশি এখন অনেকেই প্রশ্ন করছেন, রাজ্যবাসী অনেকেই জানতে চাইছেন যে এই তল্লাশি কি শুধুই নেশা কারবারিদের বিরুদ্ধে? যদি তাই হয় তাহলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কোথায় ছিল? ইডি কেন তল্লাশি চালালো? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আর ইডির যে আজ যে এক্স হ্যান্ডেলে তাদের যে তথ্য দিয়েছে সেখানে 66 কেজি 66 কিলো উচ্চমানের গাঁজা এবং আর্থিক রেকর্ড, বেনামি সম্পত্তির বিবরণ এবং ইলেকট্রনিক ডিভাইস তারা বাজেয়াপ্ত করেছে। এখন এটাতে কি ইঙ্গিত করে? নারকোটিক্স কন্ট্রোল নেই সঙ্গে, বা থাকলেও সেখানে রাজ্য পুলিশ কোনো খবর পেল না, নারকোটিক্সকে না নিয়ে ডাইরেক্ট ইডি হানা নেশা কারবারিদের বিরুদ্ধে। রাজ্য পুলিশের নারকোটিক্স কন্ট্রোল থেকে তো মাঝে মাঝে রেড করা হয় এবং মাঝে মাঝে ধরাও হয়। 66 কেজি কেন, আরো বেশি গাঁজাও ধরা হয়েছে বিভিন্ন সময়। অপুরন্ত প্রচুর গাঁজা ধরা হচ্ছে, ফেন্সিডিল ধরা হচ্ছে, ইয়োবা ধরা হচ্ছে, নানা রকম নেশা সামগ্রী। তো ধরাটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেগুলি কোথায় যাচ্ছে তারপরে আমরা জানি না। কত কেজি ধরা হচ্ছে, কত কেজি ডেস্ট্রয় করা হচ্ছে, আর তারপর বাকিটা কোথায় যাচ্ছে সেগুলি কিন্তু আমরা জানি না বা আমাদের জানানো হয় না। ফলে এখানেও 66 কেজি ধরা হয়েছে, অনেকের কাছে হয়তো একটা বড় অ্যামাউন্ট মনে হবে, কিন্তু সারা মানে রাজ্যে সারা বছর যে পরিমাণ ধরপাকড় হয় আর যে পরিমাণ ধরপাকড় হয় না, সেই হিসাব করলে পরে হয়তো পরিমাণটা তেমন কিছুই নয়। কারণ আমরা জানি যে একটা প্যারালাল অর্থনীতি ত্রিপুরা রাজ্যে চলছে নেশা কারবারের উপরে, এবং সেই প্যারালাল অর্থনীতি অগোচরে চলছে, বিষয়টা এরকম নয়। আর এটা ভাঙতে গেলে একটা বড় একটা মানে রাজনৈতিক একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হবে। তো সেটা কেন হাত দেবে? সেটা হাত দেওয়ার কথা নয়। আর বিশেষ করে স্টেক হোল্ডার যারা আছে এই বিষয়ে, এই ক্ষেত্রে তারা তো সব ক্ষেত্রেই আছে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে, মন্ত্রী বিধায়ক অনেকেই আছে। ফলে সেখানে হাত দেবে কেন? হাত দেওয়ার বিষয় নেই। আসল যে প্রশ্নটা হচ্ছে, মানুষ আলোড়িত হয় কখন? যে দুর্নীতি ধরা হয়েছে, প্রচুর টাকা কেউ কামিয়ে নিয়েছে, তাকে ধরা হয়েছে, সেটা নিয়ে মানুষ আলোড়িত হয়। যারা হয়তো টাকা কামাতে পারছে না তাদের হয়তো আরো বেশি এতে আনন্দ হয় যে যদি এখন ধরা পড়ে যায়, কেউ 10 কোটি 5 কোটি টাকা ধরা পড়ে গেল, বাড়িতে ক্যাশ পাওয়া গেল, তাতে মধ্যবিত্তের একটা আনন্দ হয়, পুলকিত হয় মধ্যবিত্ত। কারণ হচ্ছে কেউ এত টাকা কামিয়ে নিয়েছে অবৈধ উপায়ে, তাকে ধরা পড়েছে মানে বেশ করেছে, সেই পুলক কিছুদিন চলে, তারপর আবার থেমে যায়। কিন্তু আসল কথা হচ্ছে, সমাজে যদি পারচেজ বা কেনার উপর কোনো নিয়ন্ত্রণ নেই যে সমাজে, আজকে যখন প্রচুর টাকা কেউ তৈরি করছে অবৈধ উপায়ে, তখন সেই টাকাটা কি করছে? জমি কিনছে, বাড়ি কিনছে, হোটেল ব্যবসায় খাটাচ্ছে, কিংবা গাড়ি কিনছে, একদম জুয়েলারি কিনছে। তো জুয়েলারি, গাড়ি বা বাড়ি কেনার সময় এই টাকার উৎস নিয়ে তো কিছু বলা হয় না। আজকে কেউ জমি কিনলো, 5 কোটি টাকা দিয়ে জমি কিনলো, সেই টাকার উৎস কি সেটা বলা হয় না। জমির রেজিস্ট্রি বাবদ টাকাটা দিয়ে দিলে জমিটা কিনে নিতে পারছে। পরবর্তী সময় দেখা যাচ্ছে কোথাও কোথাও রেট করা হচ্ছে সিলেক্টিভ ওয়েতে। কিন্তু মূল ক্রয়ের জায়গায় যদি আজকে যদি কোনো আইন থাকতো সেরকম, যে ক্রয় করার সময় ধরুন 2 লক্ষ টাকার উপর যদি কেউ কিছু কেনাকাটা করে, সঙ্গে সঙ্গে তার আয়ের উৎস দেখাতে হবে যে কোথা থেকে টাকাটা পেয়েছে, এবং প্রমাণ দিতে হবে। সে জুয়েলারি কিনতে যাক বা কোনো জমি বাড়ি কিনতে যাক বা গাড়ি কিনতে যাক, তাকে প্রমাণ দিতে হবে যে তুমি টাকাটা কোথায় পেয়েছো। এবং সেই প্রমাণ দেওয়ার পরেই সে বেসরকারি হোক সরকারি প্রতিষ্ঠান হোক, ওরা সেই মানে কেনাকাটাকে অনুমোদন দেবে। এই পরিস্থিতি তো কখনো হয়নি। এই সহজ কাজটা কেন করা হচ্ছে না? সেটা না করে মানুষ সবকিছু কিনতে পারছে, 3টে 4টে 5টা ফ্ল্যাট বাড়ি কিনতে পারছে, তারপর গিয়ে কোনো এক সকালে কোনো এক ভোরবেলা গিয়ে ইডি হানা দিল, হানা দিয়ে তারপর দেখা গেল রেড করলো, রেড করে কি পেয়েছে কি দিয়েছে সেটা তারপর আমরা জানি না। কোথাও কোথাও মানে বিশেষ কোনো বেকায়দার পরিস্থিতি, যেমন পার্থ চট্টোপাধ্যায়ের 50 কোটি টাকা ধরা পড়েছে 2টো ফ্ল্যাট বোঝাই করে। সবাই তো ওইভাবে ফ্ল্যাট টাকা বোঝাই করে রাখে না, স্থাবর অস্থাবর সম্পত্তি বানিয়ে ফেলে। এই স্থাবর অস্থাবর সম্পত্তিগুলি কেনার সময় কিন্তু ভারতবর্ষে এমন কোনো আইন নেই যে সেখানে কিন্তু রেস্ট্রিকশনে ফেলা যায়। যার 2টো গাড়ি আছে সে আরো 2টো গাড়ি কিনতে যাচ্ছে, তখন কোথা থেকে সে গাড়িটা কিনছে সেই সমস্যা কিন্তু নেই। তখনই যদি তাকে আটকে দেওয়া যেত যে তুমি কোথা থেকে এই গাড়ি কেনার টাকা পাচ্ছ, সে তুমি নিজের নামে কিনো বা স্ত্রীর নামে কিনো বা শ্যালকের নামে কিনো বা ভাইরা ভাইয়ের নামে কিনে থাকো, দেখাতে হবে তো যেই কিনুক, যার নামে কিনা হচ্ছে সে টাকাটা কোথা থেকে পাচ্ছে। তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সেটা কিন্তু ভারতবর্ষের কোনো আইন নেই। ঠিক না, সেটা তো নিশ্চয়ই এটা অন্য একটা বিষয় যে বা আমরা যখন ক্রয় করছি বা এই যে লাক্সারি আইটেমগুলো যখন ক্রয় করা হচ্ছে, তখন কারোর কাছে কোনো প্রমাণ চাওয়া হচ্ছে না যে এই টাকাটা যেটা প্রয়োজন হচ্ছে এই লাক্সারি আইটেমগুলো, সেটা সম্পত্তি হোক, গাড়ি হোক, জুয়েলারি হোক, যেটাই কেনার জন্য এই টাকার উৎস কোথা থেকে সেটা জানা হচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেইটা না থাকার কারণে কিন্তু এই ধরনের বেনামি সম্পত্তি আসছে বা এই ধরনের কাজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দর্শক বন্ধুরা যেটা বলছি যে ইডি হানা হয়েছে এই যাবৎকালের সর্ববৃহৎ ইডি হানা। গতকাল নিউজ ভ্যানগার্ডের পর্দা একদম সকাল 9টা থেকে আপনারা একদম শেষ অবধি গোটা সবটা বিষয় কিন্তু আপনারা সম্প্রচার দেখেছেন, এবং
গ্রাউন্ড জিরো থেকে আমরা কিন্তু আপনাদের সেটা দেখানোর চেষ্টা করেছি, যদিও রুদ্ধদ্বার তল্লাশি চলেছে, ইডি কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের ভেতর থেকে কোনো ধরনের খবর বা বিবৃতি দেয়নি। এবার এখন প্রশ্ন হচ্ছে যে কালকে সকাল 6টা থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় রাজ্যের 3টি জেলায় বিশেষ করে বিভিন্ন ব্যক্তিদের যারা অভিযুক্ত তাদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ত্রিপুরা পুলিশকে কিন্তু ঘুণাক্ষরে টের পেতে দেয়নি ইডি এই তল্লাশি অভিযানের ব্যাপারে। এখন রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশের ভূমিকা নিয়ে কি তাহলে সন্দিহান ইডি? মানে পুলিশকে কেন ইডি সঙ্গে রাখতে পারল না? বলা হচ্ছে যে প্রায় 250 সিআরপিএফ জওয়ানদের নিয়ে ইডি এই তল্লাশি অভিযান চালায়। তাহলে সিআরপিএফ কে নিল কিন্তু রাজ্য পুলিশকে কোনোভাবেই সঙ্গী করলো না কেন? রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশের এটা কতটুকু সম্মানে ঘা লাগে? পুলিশ সঙ্গে যায়নি তথ্যটা কি সঠিক? কারণ আমি তো আজকের পত্রিকায় দেখলাম যে কলমচোরা থানার সাব ইন্সপেক্টর একজন মহিলা ইনি ছিলেন, আরো কয়েকজন ছিলেন। পুলিশকে পরে খবর দেওয়া হয়েছে, যাই হোক খবর দেওয়া হয়েছে, পুলিশ গেছে। পুলিশ আগে কর্ডন করে তারপর আগে তল্লাশি করে। নিয়ম আছে, আইনি কতগুলি নিয়ম আছে যে পুলিশ আগাম হয়তো জানানো হয়নি, কিন্তু যখন রেড করবে তখন কিন্তু থানাকে খবর দিয়ে থানার লোক নিয়ে যেতে লাগে। সেটা কিন্তু কত আইনি বাধ্যবাধকতা আছে। ইডি কিন্তু যে সুপ্রিম কোর্টের রায় যেটা বেরিয়েছে কিছুদিন আগে, রায় নয় মানে সুপ্রিম কোর্ট বক্তব্য যেটা রেখেছে, ইডির কিন্তু ওই আগের মতো মানে পিএমএলএ তে মানে ওই যে অ্যারেস্ট করার যে ব্যাপারটা সেটা কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হয়। আচ্ছা, এরকম একটা সুপ্রিম কোর্ট বলেছে যে ইডি ক্যান নট অ্যারেস্ট এনি পারসন অন হুইম। আচ্ছা, তো মানে হুইমজিক্যালি কাউকে অ্যারেস্ট করতে পারবে না বা ইনহিউম্যান কন্ডাক্ট গুলো এখন আর করতে পারবে না, এরকম কতগুলো বাধ্যবাধকতা কিন্তু ইডির আছে। ফলে ইডি চাইলেই এখন সবটা যে নিজের মতো করে ফেলতে পারবে বা সুমোটো কোনো কেস নিয়ে করতে পারবে সেরকম ব্যাপার নেই। তো সেক্ষেত্রে মানে স্থানীয় আরক্ষা দপ্তরকে একদম না জানিয়ে ইডি কিছু করতে পারে না এখন। ফলে কতটা না জানিয়ে করেছে কতটা জানিয়ে করেছে সেটা নিয়ে আমার একটু হয়তো মানে, কারণ বিভিন্ন আমরা বিভিন্ন যে গ্রাউন্ড জিরোতে আমরা যখন ছিলাম তখন রাজ্য পুলিশের কেউ ছিল না, রাজ্য পুলিশের কোনো আধিকারিকের কাছে এই খবর ছিল না। যখন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সকাল সকাল, তাদের কাছে কোনো কিছু খবর নেই, বরং তারা মিডিয়া থেকেই জানতে পারে যে এই ধরনের রেড চলছে। এবং কিন্তু দেখুন একটা বিষয় কি, সঙ্গে এটাও খবর ছিল যে বড় চাইরা কেউ থাকেনি, কাউকে পায়নি, সবাই পালিয়ে গেছে। পালালো কি করে? খবর যদি নাই থাকে, কোন রকম আগাম কিছু খবর না দিয়ে অতর্কিতে হানা দিলে কিন্তু তার সঙ্গেই খবরটা হচ্ছে যে বড় বড় চাই যারা আছে মানে যাদেরকে রাঘব বল বলা হয় যাদেরকে, তাদেরকে কিন্তু ইডি খুঁজে পায়নি। 7 জন 8 জনকে জেরা করেছে যারা, তারা কিন্তু সব মাঝারি মানের মানে পেডলার যাদের বলা হয়, এবং এরা পরিচিত, এসব কাজে ওরা নতুন নয়, এরা দীর্ঘদিন ধরে এই কাজ করছে, মার্কা মারা যাদের বলা হয়। তো অন্যরা পালিয়ে গেল কি করে, বড়রা পালিয়ে গেল কি করে? আর ইডি এর উপরে তার ওঠেনি, তার উপরে কোনো প্রশাসনিক রাজনৈতিক জায়গায় ইডি হাত দেয়নি। ইডি মূলত ওই ধরনের ছিচকে ব্যবসায়ীদের ধরেছে। তো এইটা করতে পারলো কি করে? তো খবর যদি ওদের কাছে না যায়, মানে বড় ধরনের কোনো মাথা ধরা পড়েনি, তার মানে বোঝা গেছে যে ইডি তাদের কাছে হয় পৌঁছাতে পারেনি বা পৌঁছানোর চেষ্টা করেনি। আচ্ছা, পৌঁছে যদি না পারে তাহলে সেখানে কিন্তু দেখা যাবে যে আসলে আগাম ইনফরমেশন ওদের কাছে পৌঁছে গেছিল। তো পৌঁছলো কি করে যদি কোনো খবরই না থাকে? ফলে আমরা আসলে তো মানে মিডিয়ার উপর নির্ভর করে তো কথা বলতে হয়, অত তো তলিয়ে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, জানা সম্ভব নয়, আমরা ওইভাবে অ্যানালিসিস করতে বাধ্য থাকি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে মানে রাষ্ট্রপতি কালাসপ্রাপ্ত পুলিশ প্রশাসনকে অন্ধকারে রেখে পুরো কাজটা হয়েছে, ব্যাপারটা মনে হয় সেরকম নয়। মানে পারিপার্শ্বিক যে তথ্যগুলো আছে সেগুলি যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে মনে হয় বিষয়টা, আপনি বলছেন পুলিশ জানতো, তাহলে পুলিশের সেভাবে জানতো না, হয়তো কোনো না কোনো পুলিশের আধিকারিক ছিল না পুরো ব্যাপারটা। ওকে, এখন আমরা একটু যদি অন্য দিকটা দেখি, আমরা এই যে নেশা বাণিজ্যে বা নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত তাদের বাড়িতে ইডি হানা দিয়েছে এবং এ যাবৎকালের সর্ববৃহৎ ইডি হানা সেটা বলা বাহুল্য। এবং সেই হানাতে কি হয়েছে, ইডি কি বাজেয়াপ্ত করেছে, ইডির এক্স হ্যান্ডেলে আজ লিখেছেন যে 66 কেজি গাঁজা ওনারা বাজেয়াপ্ত করেছে, পাশাপাশি আরো অনেক কিছু তথ্য, কিছু বেনামি সম্পত্তি এবং আরো কিছু ইলেকট্রনিক ডিভাইস, হয়তো মোবাইল বা অন্য ধরনের কোনো ইলেকট্রনিক ডিভাইস, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি একটু অন্য অ্যাঙ্গেলে দেখি, বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিয়ে উত্তর পূর্ব ভারতে জঙ্গি প্রবেশ, মানব পাচার, অস্ত্র পাচার এবং নেশা সামগ্রী পাচার চলছে বলে অভিযোগ। এখন ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে অপরাধীরা, এই নিয়ে কিন্তু একদম গোটা দেশের বিভিন্ন প্রান্তের যারা সচেতন মহল তারা কিন্তু উদ্বিগ্ন। যাদের বাড়িতে তল্লাশি চালানো হলো তাদের
এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা কতটা আছে বলে মনে করেন? এই বাংলাদেশের অস্থিরতাকে কাজে লাগিয়ে বা এই যে এপার ওপার হচ্ছে অনেক কিছু, সেখানে তাদের এই অবৈধ অর্থ বিনিয়োগের বা এটার সঙ্গে তাদের লিঙ্ক থাকার সম্ভাবনা কতটা মনে করেন? এমনিতে বাংলাদেশে তো মৌলবাদী শক্তি অনেক বেশি সক্রিয় এখন। গত আগস্টের 5 তারিখের পর থেকে যে মানে বাংলাদেশে অস্থিরতা শুরু হয়েছে, তার ফায়দা তোলার জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তি, যাদের আন্তর্জাতিক যোগাযোগ অবশ্যই আছে, অনেক বেশি সক্রিয়, এবং ভারতের মধ্য দিয়ে যে সমস্ত কাজ কারবার চালাতে চাইবে সেটাও স্বাভাবিক। তো যেহেতু ত্রিপুরার একটা মানে 835 কিলোমিটার ব্যাপী সীমান্ত, ফলে সমস্ত সীমান্ত একই সঙ্গে তো পাহারা দিয়ে সম্ভব নয়, তো কোথাও কোথাও ফাঁক ফোকর থাকবে বা সেখান দিয়ে ওরা ঢুকবেই। এই ঢোকাটাও চলছে, ধারাবাহিকভাবে চলছে, এবং তার সঙ্গে এপারের যে পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত যারা, তাদের ভূমিকা কি সেটা তো তদন্ত সাপেক্ষ। অর্থের যোগান যেহেতু দরকার, যে কোনো জঙ্গি কার্যকলাপের জন্য হোক বা কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য অর্থের যোগান তো দরকার, এবং ধারাবাহিক যোগান দরকার। সেই যোগানটা আনার জন্য বৈধ অবৈধ সমস্ত পথই অবলম্বন করে থাকে যারা এই কাজে যুক্ত। সেই ক্ষেত্রে ত্রিপুরার মধ্য দিয়ে যে পাচারটা হচ্ছে, পাচারটা তো বাংলাদেশ দিয়ে যাচ্ছে, সে ফেন্সিডিলি হোক কিংবা গাজাই হোক, সেটা কোন পথে যাচ্ছে? বেশিরভাগটাই যাচ্ছে বাংলাদেশের দিয়ে। তো ফলে এই যে করিডোর গুলো ব্যবহার করার জন্য এপার ওপার দুপারের মানুষজনই যুক্ত, এবং এই যুক্ত থাকার জন্য যে দেশে যে অস্থিরতাই থাকুক, যারা এই কাজে যুক্ত তাদের কিন্তু আসল হচ্ছে তারা কিন্তু ভাই ভাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে যতই দুদেশ থেকে মধ্যবিত্তরা মূলত একটা বিষোদ্গারের ব্যাপার আছে, মানে বাংলাদেশিরা ভারতবাসী করছে, ভারতের লোক বাংলাদেশকে করছে, কিন্তু যাদের ব্যবসা চলছে তারা কিন্তু ব্যবসাটা কিভাবে আরো ভালোভাবে করা যায় সেটা নিয়েই তারা চিন্তিত, এবং সেই প্রচেষ্টাতেই আছে। বলে সেক্ষেত্রে ওইখানকার যে ইয়েরা আছে, জঙ্গিরা তো এই পাচার কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকে, কারণ তাদের যে টাকা পয়সার যোগান ধারাবাহিকভাবে আসে আসলে নার্কোটিক্স থেকে। এখানে সবচেয়ে বড় উদ্বিগ্নের বিষয় হচ্ছে যে বাংলাদেশে কিন্তু জেল ভাঙা হয়েছে, এবং জেল ভেঙে এখান থেকে শুধু বা ছোটখাটো দুষ্কৃতি নয়, সন্ত্রাসবাদীরাও কিন্তু জেল থেকে পালিয়েছে, এবং শুধু পালানো নয়, তাদেরকে একদম বাংলাদেশের রাজপথে দেখা গেছে তাদেরকে ফ্ল্যাগ নিয়ে মার্চ করতে। তাহলে সেই সব জঙ্গি কার্যকলাপে এই যে যাদের বাড়িতে তল্লাশি চালানো হলো, সেই সব তাদেরকে সাহায্য করাটা অবশ্যই সেটা এরকম কোন লিঙ্ক এখানে থাকার সম্ভাবনা আছে কিনা, যার জন্য পুলিশ না, নার্কোটিক্স না, ডাইরেক্ট ইডি হানা করলো? এই তথ্য তো অ্যাকচুয়ালি ইডির কাছে, ইডি তো কেস আসলে অর্থনীতি সংক্রান্ত বিষয়গুলো দেখে, সেখানে আরো আছে এনআইএ আছে, এনআইএ এই ব্যাপারে কাজ করতে পারে। এই ধরনের যে লিঙ্কেজ গুলো নিয়ে আসলে ডিল করে হচ্ছে এনআইএ, বা কি বলে কোন কোন ক্ষেত্রে সিবিআই ভূমিকা রাখে। ইডি মূলত দেখা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা, অর্থাৎ এই যে স্মাগলিং অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যে টাকা পয়সার লেনদেন হচ্ছে বা মানি লন্ডারিং হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে ইডির দেখার বিষয়। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আন্ডারে এডি কাজ করে, ইডি স্বরাষ্ট্র দপ্তর আন্ডারে কাজ করে না। সেখানে কোনো ক্ষেত্রে ইডি হয়তো তার তথ্যগুলো হয়তো দিতে পারে, এনআইএ বা সিবিআই কে সরবরাহ করতে পারে, স্বরাষ্ট্র দপ্তরকে সরবরাহ করতে পারে, কাজের সুবিধার জন্য সেটা করতে পারে। তো ইডির এই রেডের সঙ্গে সরাসরি এটা কিভাবে যুক্ত সেটা বোঝা খুব মুশকিল, কিন্তু এই যে অর্থের যে ব্যাপারটা আসছে, অর্থের যে মানে ইনভেস্টমেন্টটা হচ্ছে, এই যে টাকা জোগাড় হচ্ছে, নেশা কারবারি হওয়ার জন্য যে কোনো অবৈধ কারবারের মধ্যে যে টাকাটা যে জোগাড় হচ্ছে, এই টাকাটা কোথায় খাটানো হচ্ছে, এই খাটানোর ব্যাপারটার মধ্যে লুকিয়ে থাকে আসলে এই সমস্ত বিষয়গুলি। এখানে বিরাট চক্র কাজ করে। আচ্ছা, বিশেষ করে যে ট্রাইবাল বেল্টগুলো, যেমন মণিপুরে যে এতদিন সময়, আজকে 2 বছরের কাছাকাছি হলো যে মণিপুরে যে ঝামেলা চলছে, এটা এই যে গোল্ডেন ট্রায়াঙ্গেল যেটা আছে, বার্মা, মণিপুর এবং এই যে নাগাল্যান্ড নিয়ে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে, সেখানে তো বিরাট একটা আফিমের চাষ হয়, গাঁজার চাষ হয়। সেই গাঁজা চাষের নিয়ন্ত্রণের উপরই তো মূল লড়াইটা চলছে। তো ত্রিপুরা তো গাঁজা চাষ সেই পর্যায়ে হয় না, কিন্তু হচ্ছে, বা ত্রিপুরা একটা করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে। সেখানকার গাঁজা মানে কি শুধু ত্রিপুরার গাঁজা এই দিক দিয়ে পাস হচ্ছে ব্যাপারটা এরকম নয়, নর্থ ইস্টের সমস্ত জায়গা থেকে গাঁজা এসে পাস হচ্ছে। আচ্ছা, ফলে এখানে একটা বিশাল টাকার লেনদেন আছে, ফলে টাকার লেনদেন মানে টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো সেই ইনভেস্টমেন্টটা কোথায় কোথায় হচ্ছে, কিভাবে পাচার হচ্ছে, কিভাবে শেয়ার মানি কারা পাচ্ছে, কাটমানি কারা পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে লুকিয়ে আছে জঙ্গিরাও কি সহায়তা পাচ্ছে তার উপরে। কিন্তু এটা ঘটনা যে নিরাপত্তার দিক থেকে কিছু সমস্যা তো তৈরি হয়েছে, এবং সেটা স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দা দপ্তরের রিপোর্টেও মাঝে মাঝে উঠে আসছে যে গত 5 মাসে যেহেতু সীমান্তে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে নিরাপত্তা বিঘ্নিত হবে, এবং সবাই চেষ্টা করবে যার যার মতো করে
মানে নিজেদের টার্গেটটা ফিল আপ করতে। তো বিভিন্ন ছোটকো ছাটকা জঙ্গি সংগঠনগুলি সক্রিয় হয়েছে। আবার এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এগুলি নিয়ে প্রচারটাও কাজে লাগানো হচ্ছে। আচ্ছা, এই সমস্ত কিছু একটা জটিল বিষয় আছে। আর আজকে ইডি গতকালকে যে ইডি যে রেড করেছে, এই রেডের মধ্যে কিন্তু দেখা গেছে যে আসলে জনজাতিভুক্ত কিছু মানুষও সেখানে আছেন। শুধুমাত্র মানে সীমান্তের বাঙালিরা রয়েছে এরকম নয়, আগরতলা শহরে প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছে এরকম নয়। তো ফলে কি আছে, এটার বিস্তারটা কিন্তু অনেক গভীরে আছে। এবং সবসময় দেখা যায় কি জনজাতিভুক্ত মানুষ যখন সংঘবদ্ধ হয়ে কোনো কাজ করে, সেখানে কিন্তু আরক্ষা দপ্তর থেকে শুরু করে ইডি সিবিআই এর কিন্তু দাঁত ফোটানো অনেক কঠিন হয়ে যায়। সেটা আমরা মণিপুরেও দেখেছি, নাগাল্যান্ডেও দেখেছি, ত্রিপুরাতেও দেখেছি। একটা সমতলে আগরতলা শহরে একটা অ্যাটাক করার ক্ষেত্রে যত সুবিধা, মানে অ্যাটাক বলতে আমি বলছি যে রেড করার ক্ষেত্রে যত সুবিধা, সেটা কিন্তু পাহাড়ি জনজাতিভুক্ত অঞ্চলের প্রত্যন্ত জনপদে সেটা কিন্তু অত সোজা নয়। এই জন্যই কিন্তু ভরকেন্দ্রটা শিফটেড হয়ে এডিসি এরিয়াতে চলে গেছে এই যে সমস্ত কাজ কারবারের। আচ্ছা, এবং সেখানে হানা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বারবার সমস্যার সম্মুখীন হতে হয়। একসঙ্গে 400-500 মানুষ প্রটেস্ট করতে এগিয়ে আসে এবং নানা কারণে, রাজনৈতিক কারণে ঘাটায়ও না ওদেরকে, কারণ পলিটিক্যাল ফায়দা নেওয়ার ব্যাপার আছে, ভোটের বাজারে ফায়দা নেওয়ার ব্যাপার আছে। তো এই সমস্ত কিছু প্রতিহত করে আলটিমেটলি এই ধরনের রেট কতটা সফল হবে সেটা তো সন্দেহ থেকেই যাচ্ছে। ওকে, অনেকেই বলছেন যে এই যে ইডির অভিযান, এবং এখানে ইডি অভিযানটা ঠিক ভিলেজ কমিটি নির্বাচন অনেকটা দিনক্ষণ ঘোষণা যে কোনো মুহূর্তে হতে পারে। 2021 থেকে এই নির্বাচন হচ্ছে না, কিন্তু যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তৎপরতা পেরেছে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে এই ভিলেজ কমিটি নির্বাচনের আগে ইডির এই ধরনের তল্লাশি অভিযান কতটা রাজনৈতিকভাবে ফায়দা তুলতে পারে বিভিন্ন রাজনৈতিক দল, এবং পাশাপাশি বিধানসভার এই মুহূর্তে শীতকালীন অধিবেশন চলছে, সেখানে বিরোধীরা কতটা সরব হতে পারে বলে আপনার মনে হয় এখানে এই ব্যাপারটাতে? বিরোধীরা সরব হতে হতে শীতকালীন অধিবেশন শেষ হয়ে যাবে। আজকে তো বোধহয় শীতকালীন অধিবেশনের, কালকে বোধহয় শেষ, আগামীকাল 3 দিন। না, আজকে বন্ধ ছিল, কালকে বন্ধ আছে, সোমবার শেষ হবে। তো শীতকালীন অধিবেশন শেষ হয়ে যাবে বিরোধীরা সরব হওয়ার আগেই। বিরোধীরা মানে পরিকল্পনা মাফিক কি করছে সেটা তাদের ব্যাপার, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ভিলেজ কমিটি নির্বাচন যদি হয়, সেখানে তো অবশ্যই একটা মানে প্রচুর পরিমাণে টাকা পয়সার যোগানের বিষয় আছে, জনসমর্থনকে মোটিভেটেড করার ব্যাপার আছে, তারপর নানা রকম সমীকরণ আছে। তো সেই ক্ষেত্রে তো মানে এই ধরনের রেট করে কি হয়, চাপ সৃষ্টি করার একটা বিষয় থাকে। আমার কাছে তো সঠিক তথ্য নেই যে যাদেরকে ধরা হয়েছে তাদের রাজনৈতিক অবস্থান কি। তবে সবসময় সাধারণত এই ধরনের কাজ কারবার যারা করে, যখন যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষেই থাকে, এরকমই হয়। এই ধরনের এদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় থাকে না। এখন কি এই খেলাটাও চলবে না, মানে একে অপরের কোর্টে বল ঠেলে দেওয়া, মানে যে রাজনৈতিক যদি কোনো সরাসরি যদি কোনো পরিচয় না থাকে, তাহলে ওর সমর্থক বা এর সমর্থক, এই ঠেলাঠেলিটা কি চলবে না? এখন চাপ সৃষ্টি থাকতে পারে। যেমন আজকে যদি মানে এরা যদি মানে বর্তমানে এডিসি যারা শাসনে আছে তাদের দলভুক্ত হয় এবং তাদের সঙ্গে আরো বড় বড় মাথা যদি যুক্ত থাকে, তাহলে এটার মধ্যে একটা ওয়ার্নিং হতে পারে। সেই ওয়ার্নিং এ হয়তো তাদেরকে প্রেসারাইজ করার ব্যাপার হতে পারে, কারণ কে কিভাবে ফুলে ফেপে উঠেছে সেটা তো সবাই আমরা জানি কম বেশি, কিন্তু তাদেরকে ধরা হবে কি হবে না সেটা হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্ত, মানে উপর থেকে সিদ্ধান্ত। আমরা তো আর তাদেরকে কিছু করতে পারবো না, আমরা জানলেও কিছু করতে পারবো না, আমরা বড় জোর কিছু কিছু বিষোদ্গার করতে পারি, এর বেশি কিছু করতে পারবো না। তো সেক্ষেত্রে যদি তাদেরকে যদি ছাড় দেওয়া হয়, ছাড় দেওয়ার আগে তাদেরকে চাপ দিতে হয়। এটাই তো আসলে বর্তমানে রাষ্ট্রীয় কায়দা, যে কাউকে চাপ দিয়ে তারপর তাকে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসা, প্রচন্ডভাবে প্রেসারাইজ করে আতঙ্কিত করে তারপর তাকে আস্তে আস্তে নিজের কন্ট্রোলে নিয়ে আসা, যে এবার আমার কন্ট্রোলে আসো তাহলে তোমাকে ঘাটানো হবে না। তো এই বিষয়টা তো এডিসি ইলেকশনের প্রাককালে হওয়ার সম্ভাবনা আছেই। তো এই কারণ ভিলেজ কমিটি নির্বাচনের আগে বললাম তো যে এডিসি এরিয়া এখন টাকার খনি, সেখানে সমস্ত এই ধরনের নেশা কারবার, অবৈধ কারবার, সমস্ত কিছুর এখন মূল ভরকেন্দ্র সেখানে চলে গেছে। আমরা যদি একটু ভেতরে যাই তাহলে দেখতে পারবো কিভাবে সমস্ত কিছু চলছে এবং কি পরিমাণ অর্থের মালিক হয়ে উঠেছে কিছু কিছু অংশের মানুষ, ওই জনজাতিভুক্ত মানুষের একাংশ। তো সেক্ষেত্রে তো এই যে পাওয়ার এক্সারসাইজের যে বিষয়টা, সেটাকে নির্বিঘ্নে রাখতে গেলে
সেখানে নতুন করে একটা ওই যে ভারসাম্য তৈরি করার ব্যাপার আছে, প্রথমে প্রেসারাইজ করা, তারপর নিয়ন্ত্রণে নিয়ে আসা, তারপর পুরো ব্যাপারটাকে মানে পরিচালনা করা, এই বিষয়টা তো হতেই পারে। তাহলে আপনার এই সাকসেস রেট কিন্তু 6.42 এখন পর্যন্ত। এই যে মানে 6000-এর উপর কেস আছে পেন্ডিং, তার মধ্যে 911টা কেস বোধহয় পিএমএলএ কেস, তার মধ্যে 257টা কেসের ট্রায়াল হয়েছে, আর 42টা শুধু ভার্ডিক্ট হয়েছে। এই হচ্ছে অবস্থা, অর্থাৎ 6.42% হচ্ছে সাকসেস রেট। আর এই যে গোটা প্রক্রিয়াটা যে চলে, সেটা কিন্তু প্রচুর পরিমাণ মানুষকে, প্রচুর পরিমাণ রাজনৈতিক দলকে, প্রচুর পরিমাণ প্রভাবশালী ব্যক্তিকে প্রেসারাইজ করে রাখা হচ্ছে। কিন্তু আলটিমেটলি কিন্তু ট্রায়াল হওয়া এবং বিচার হওয়া সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। এই জন্যই তো বারবার অভিযোগ উঠছে যে ইডি, সিবিআই কে, তারপরে আইটি ডিপার্টমেন্টকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ সেগুলি শেষ পর্যন্ত এগোচ্ছে না কেন? চলছে বছর বছর ধরে চলছে। সুপ্রিম কোর্টও বারবার বলছে এটা, যে কতদিন সময় নিয়ে চলবে একটা কেস, ট্রায়ালই হয় না। এই প্রক্রিয়ায় যদি দীর্ঘায়িত হতে থাকে, তাহলে আলটিমেটলি তার থেকে আমরা কি রেজাল্ট পাবো? তাহলে এই যে বলা হচ্ছে যে এবারের এই ইডি অভিযান, যেটা মানে এই যাবৎকালে সর্ববৃহৎ ইডি অভিযান, এই অভিযানের পর সেখানে রাঘব বোয়ালরা ধীরে বা আগামী দিনে ধরা পড়ার সম্ভাবনা থাকবে, যারা কিংপিন, যারা বাদশারা এই নেশা বাণিজ্যের বা নেশা সাম্রাজ্যের। কিন্তু নিচু মহলে কিন্তু একটা ভূকম্পন হয়েছে, নিচু মহলে একটা কম্পন হয়েছে, এবং তাতে অনেকটাই কিন্তু লাঘব হয়ে যাবে, হ্রাস পাবে, নেশা বাণিজ্যটা হ্রাস পাবে, অনেকটা একটা ব্রেক, একটা স্পিড ব্রেকার পড়ে গেল, এরকম অনেকেই মনে করছেন। তাহলে কি সেটা আপনি যারা মনে করছে তারা সেই সুখে থাকুক, কিছুদিন থাকতে দিন তাদেরকে সুখে, সেই মনে করার সুখে। এটা আত্মপ্রসাদ লাভ করতে পারলে তো ভালো। কিছু লোক কিছুদিন এরকম ভাবে যদি একটা আনন্দ উপভোগ করেন, তাহলে সেটা খারাপ। মানে এই যে নেশার একটা রমরমা চারিদিকে চলছিল, সেটা মানে কিছুটা কম হবে বলে মনে করছেন? নেশা কম হওয়ার মতো বাস্তব পরিস্থিতি কি আছে? আজকের যুব সমাজের অবস্থাটা কি আছে? প্রথম কথা হচ্ছে পাচার বাণিজ্য, কিন্তু নেশা বাণিজ্য কিন্তু ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র যুব সমাজের নেশার জন্য ব্যবহৃত হয় না। এই যে পেন্সিডিল বলুন বা গাঁজা বলুন বা ইউবা বলুন বা এই যে কোকেন, মারিজুয়ানা, হেরোইন, এগুলি কিন্তু শুধুমাত্র ত্রিপুরার যুব সমাজের জন্য নয়, খুব সামান্য অংশ। বাকি সবটাই তো আসলে মূলত বাংলাদেশ দিয়ে পাচার হয়ে যাচ্ছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তো এখন ত্রিপুরাতে যদি আমরা শুধুমাত্র ধরি, এখানকার যুব সমাজের যে নেশাগ্রস্ত হয়ে আছে, তাতে অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে? যুব সমাজ তো অন্য কোনো দিকে চিন্তা করতে পারছে না। আজকে যে বাস্তব যে সমস্যা আছে সমাজের, সেই স্বাস্থ্য সমস্যা নিয়ে কটা যুব সমাজ ভাবছে? একটা নাইট হলো কিছুদিন আগে, আস্থা বলে হামলে পড়লো সবাই, কিরকম উন্মাদনা! অথচ সামান্যতম কিন্তু উন্মাদনা কিন্তু আমরা যদি কোনো ক্রিয়েটিভ কাজে দেখতে পেতাম, তাহলে কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হতো যুব সমাজের ভবিষ্যৎ। আজকে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কর্মসংস্থান বলুন, বেসিক যে নিডগুলো আছে মানুষের, সেগুলি নিয়ে যুব সমাজ কতটুকু ভাবছে? যার যার ব্যক্তিগত অবস্থান থেকে ক্রাইসিসে পড়লে সে হয়তো ভাবছে, কিন্তু সংগঠিত ভাবনা কতটুকু হচ্ছে বা সমাধান কিভাবে হতে পারে সেটা নিয়ে যুব সমাজ কতটুকু ভাবছে? আজকে সাংস্কৃতিক মান ত্রিপুরার কোথায় নেমে গেছে? শিক্ষার মান কোথায় নেমে গেছে? ত্রিপুরা রাজ্যের যে কৌলিন্য ছিল চিন্তা ভাবনার ক্ষেত্রে, সামাজিক অবস্থানের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সেটা আজকে অধঃপতনে গেছে। তো এই যে সমস্ত অধঃপতন হয়েছে, তার পাশাপাশি নেশা বাণিজ্য এবং নেশাগ্রস্ত যুব সমাজের সৃষ্টি হয়েছে, এবং সেটা তো একটা হাতিয়ার হিসেবে আসছে। যখনই সমাজের মধ্যে কোনো রকম বঞ্চনা বা কোনো রকম এই ধরনের মানে অভাবের বিষয়গুলো আসে সমস্ত ক্ষেত্রে, তখন সেটা থেকে মানুষের যে ক্ষোভ বিক্ষোভগুলি তৈরি হওয়ার বিষয় থাকে, সেটা যদি অন্যদিকে ডাইভার্টেড হয়ে যায়, তাহলে তো যারা শাসনে থাকে তাদের লাভ। তো সেক্ষেত্রে যদি সত্যি সত্যি যদি নেশামুক্ত হয়ে যায় যুব সমাজ, সত্যি যদি সুস্থ সাংস্কৃতিক চিন্তার দিকে যুব সমাজ চলে আসে, যদি ক্রিয়েটিভিটির দিকে চলে আসে, যদি বিজ্ঞান ভাবনার দিকে আসে, যদি এই ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার আচ্ছন্ন যে সমাজটা আমরা দেখতে পাচ্ছি, তার থেকে যদি ওরা বেরিয়ে আসে, যুক্তিবাদী চিন্তার মধ্যে যদি চলে আসে, তাহলে সমাজটাকে চালানো সম্ভব। আজকে যারা শাসক আছে তারা কি চালাতে পারবে সমাজটাকে? পারবে না। তো আনরেস্ট তৈরি হবে এবং তাদের সমস্যা তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমি তো মনে করি না যে নেশা বাণিজ্যের এই যে নেশার বিরুদ্ধে জেহাদ ফেহাদ সবকিছু আছে, বাস্তবে কি সমাজটা নেশামুক্ত হওয়া সম্ভব? এই বর্তমান পরিস্থিতিতে নেশামুক্ত হওয়া সম্ভব না। কন্ট্রোলে আনা যায় কিনা সেটা নিয়ে মাথা ব্যথা থাকতে শাসক শ্রেণীর। যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন তাহলে কি হচ্ছে যে একটা সিস্টেমকে চালানো সম্ভব হয় না। তো সিস্টেমটাকে কন্ট্রোলে রাখার জন্য হয়তো নেশাও থাকবে, সবকিছুই থাকবে। কারণ আমরা তো দেখছি মদের দোকান বাড়ছে, নেশা মাত্র শুধু গাঁজা সেবন নয়, নেশা মাত্র শুধু গাঁজা সেবন নয়,
মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের দোকান লাইসেন্স দেওয়া হচ্ছে, মদ্যপান বেড়ে গেছে প্রচুর পরিমাণে, মদ্যপানও তো নেশা, এবং মদের ঘরে খুন খারাপি সবচেয়ে বেশি হয়, গাঁজা খেয়ে খুন করতে শোনা যায় না। তো অন্য প্রসঙ্গে চলে গেছি, কিন্তু এটা বলা দরকার যে নেশা বলতে শুধুমাত্র শুকনো নেশাকে চিহ্নিত করা হচ্ছে, ভেজা নেশাটাকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে না। ভেজা নেশা কিন্তু ত্রিপুরার যে বিশাল পরিমাণে বেড়ে গেছে, এবং সেটা কেন্দ্র করে কিন্তু নানা রকম অপকর্মগুলো সংঘটিত হচ্ছে, এবং সেগুলি কিন্তু সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান অনেক বেড়ে গেছে। তো রেভিনিউ আদায় হোক আর যাই হোক, মানুষ তো নেশাগ্রস্ত হচ্ছে। তো এই যে অবস্থাটা আছে সমাজের মধ্যে, সেটা তো ভালো নয়। তো এই যে খারাপ অবস্থাটা, এটা যদি জিয়ে থাকে তাহলে লাভটা কার, সেটা তো বোঝার ব্যাপার আছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণ নেশামুক্ত সমাজ তৈরি হবে, সেটা হলে তো সমাজে বিপ্লব হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। সেটা মানে অন্তত মানে অনুমোদন করবে না আজকে যারা শাসন ক্ষমতা, আমি নির্দিষ্ট কোনো দলের কথা বলছি না, আজকে যারা শাসন ক্ষমতায়, শাসক শ্রেণীর কথা বলছি, তারা তো চাইবে না যে সাধারণ মানুষ নেশামুক্ত হয়ে যাক। হয়ে গেলেই তো তাদের বিপদ, অনেক প্রশ্ন উঠে আসবে, অনেক ক্ষোভ বিক্ষোভগুলি সংগঠিত রূপ পাবে, সচেতন রূপ পাবে। প্রদীপ্তদা, তাহলে এই যে এত কিছুর পর, এত আলোচনার পর আমাদের শেষ বেলায় এসে তাহলে এটাই মনে হচ্ছে যে এই যে তাহলে ইডির তল্লাশি অভিযান, এর নিটফল কি, মানে এর থেকে রাজ্যবাসী কি পাবে? তাহলে আপনার কি মনে হয়? আরো দিন সাথে অপেক্ষা করতে পারি, আলোচনা হবে, সমস্ত বিষয়গুলি হবে, রেড হবে, কিছু লোককে আটক করা হবে, তারপর কি হবে এরপরে আমরা 7 দিন পরে জানবো। কিন্তু এর আগে ওই যখন এনআইএ যখন এসেছিল তখনও বলেছিলাম যে আমরা আলটিমেটলি কি হবে জানতে পারবো না। 7 দিন পরে যদি আমার একটা টক শো হয় তাহলে বলা যাবে যে কি হয়েছে আমরা জানতে পারি না, মানে জানতে পারিনি শেষ পর্যন্ত। এটাই হবে ভবিষ্যৎ। কারণ বললাম যে যদি 6.42% মাত্র সাকসেস রেট হয়, 2000 মানে কর্মী এবং অফিসার আছে ইডির সারা ভারতে, 5টা রিজিওনাল অফিস আছে, অনেকগুলো জোনাল সাব জোনাল অফিস আছে, ত্রিপুরাতে যেটা আছে সাব জোনাল অফিস। 70% কর্মী এবং অফিসার কিন্তু হচ্ছে ডেপুটেশন আছে। আচ্ছা, ইডিকে যদি সত্যি সত্যি যদি সংগঠিতভাবে যদি তৈরি করতে হয়, সারা ভারতব্যাপী ইডি যদি বিস্তার করতে হয় এবং একটা মানে আর্টিকুলেটেড সংস্থা যদি তৈরি করতে হয় কোন রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া, সরকারি ইনফ্লুয়েন্স ছাড়া, তাহলে কিন্তু ইডির যে এখন যে অবস্থাটা আছে 70% ডেপুটেশন আছে ইডির যে কর্মী এবং অফিসাররা। তো ডেপুটেড কর্মী অফিসার দিয়ে তো একটা ভাড়াটে বাহিনী চলছে, সেটা একটা স্থায়ী যদি একটা বাহিনী তৈরি করতে হয় তাহলে স্থায়ী পার্মানেন্ট স্টাফ করতে লাগে, সেটা তো করা হচ্ছে না। এবং আমরা এরপরও দেখব যে বিভিন্ন যে রিক্রুট গুলো হচ্ছে, সেই রিক্রুট গুলোর মধ্যে দেখব যে বেছে বেছে সিলেক্টিভ রিক্রুটমেন্ট হচ্ছে। এই সিলেক্টিভ রিক্রুটমেন্টে যারা আসছে তাদের ভূমিকা নিরপেক্ষ হবে কিনা, সেটাই তো প্রশ্নের মুখে। এখন সেই অবস্থায় ইডির যে রেড গুলো আছে, রেড হওয়ার সঙ্গে সঙ্গে নানা দিক থেকে নানা রকম চাপ আসতে থাকবে। অনেক সৎ অফিসার আছেন, পুলিশে আছেন, এই ধরনের কেন্দ্রীয় সংস্থায় আছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন। সৎ অফিসাররা যখন চাকরি জীবনে থাকেন তারা কিছু বলতে পারেন না, যখন এরা অবসরে চলে যান তখন বই লেখেন বা নানা রকম ভাবে ওদের তখন মানে এগুলি প্রকাশ্যে চলে আসে যে কিরকম প্রেসারাইজ করতে হয়েছে, মানে প্রেসারের মধ্যে দিয়ে ওদেরকে কাজ করতে হয়েছে সমস্ত কিছু। তো এই ধরনের অফিসাররা যারা সততার সঙ্গে যদি সত্যিও যদি কাজ করে থাকেন, তারা কিন্তু এই কাজটা করার সঙ্গে সঙ্গে প্রচন্ড প্রেসারে থাকেন। কোন থানার ওসি যদি সৎভাবে যদি কোনো কাজ করতে যান, 3 মাসের মধ্যে উনি বদলি হয়ে যাচ্ছেন, কাজ করতে দেওয়া হবে না। সরকারি দপ্তরেও তাই, যখনই কেউ ঘুঘুর বাসায় হাত দেবে সঙ্গে সঙ্গে তাকে বদলি করে দেওয়া হচ্ছে। এরকম আমরা অনেক দেখেছি, বিভিন্ন সময়ে দেখেছি, সব আমলে দেখেছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো কাজ যদি সত্যি সত্যি যদি করতে হয়, মানে নিষ্ঠা সহকারে যদি করতে হয়, সততার সঙ্গে করতে হয়, সেখানে কিন্তু অন্য দিক থেকে প্রেসার আসবে এবং সেই কাজটা কিন্তু ধামাচাপে দেওয়া হবে। তো আমরা বুঝতে পারবো যখন যে আসল যারা আর কাঠি বা আসল যারা চাই তাদেরকে এই রেডের মধ্য দিয়ে যদি ধরা পড়ে ভবিষ্যতে, তাহলে বুঝবো যে কাজটা ফলপ্রসূ হয়েছে। না হলে তো একটা আইওয়াশ। কিন্তু এখানে অনেকেই বলেন যে আসল যারা চাই বা যারা কিংপিন, রাঘব বোয়াল, বাদশাহ যেটাই বলি আমরা, তাদের কাছে খুব একটা বেশি তথ্য প্রমাণ পাওয়া যায় না, কারণ তারা তাদের তথ্য প্রমাণগুলো সবসময় তাদের যারা উইংস আছে সেই উইংসের কাছে সেগুলো থাকে। তো এখন তার জন্য যদি সেই তাদেরকে গ্রেফতার করতে হয় বা তাদেরকে জালে তুলতে হয়, তাহলে উইংস গুলোকে আগে তল্লাশি অভিযান করতে হবে। সেটা করা হয়েছে। মাথা আসে, ঠিকই আছে, কান টানলে মাথা আসে, কিন্তু মাথা আমি ধরবো কেন, সেটারও তো প্রশ্ন আছে না। আমি কান টেনে ছেড়ে দিতে পারি, মাথাটা আমি নাও নিতে পারি। মাথা আমার দখলে না আসলে কি যায় আসে, আমার কানটা টানলে আমার হয়তো বোঝা গেল মাথাকে আমি সতর্ক করে দিলাম যে তোমার কান কিন্তু টানা হয়েছে। না হলে কি হচ্ছে যে কেন কোন রকম বেশিরভাগ কেসের কোনো সুরাহা কেন হচ্ছে না? পশ্চিমবঙ্গে দেখুন একটা ইডি কেস চলছে, এই যে পিসি ভাই নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, চলছে তো চলছে কেসটা,
কখনো কখনো গিয়ে জেরা করা হচ্ছে, তারপর আবার সব চুপচাপ। এখন নাকি আবার বিরাট চার্জশিট দেওয়া হয়েছে, এই সমস্ত বলা হচ্ছে। কিন্তু এতে কি হচ্ছে, যাদের এগেইনস্টে করে তাদের কিন্তু বিশেষ কোনো হেলদোল নেই, কোথায় কোনখানে সেটিং হয়ে আছে আমরা জানি না। তো এরকম ভাবেই তো চলছে, দীর্ঘদিন সময় চলে। ধরুন এই যে আমি একটু আগে বললাম যে পার্থ চট্টোপাধ্যায়ের অনেক ধরা পড়েছে, টাকা ক্যাশ টাকা, ওনার জামিন পাওয়াটা সময়ের অপেক্ষা, 2 মাস 3 মাস পরে জামিন পেয়ে যাবেন। তারপরে কি হবে? এমনিতেই 7 বছর জেল হয়, এর বেশি কিন্তু জেলের প্রভিশন নেই। তো 4 বছর যদি এমনিতেই জেলে কেউ কাটিয়ে দেয়, তাহলে আর 3 বছর থাকে। সেটাও হবে কিনা, সেটাও বহুদিন পরে দেখা যাবে যে আসলে সবটাই দেখা গেল যে মানে ইয়ে হয়ে গেছে, বেকসুর খালাস হয়ে গেছে পুরো ব্যাপারটা। বহু ক্ষেত্রে তাই হয়। আমরা জানি যে জলজান্ত প্রমাণ আছে, 340 কোটি ক্যাশ টাকা ধরা পড়েছে ঝাড়খণ্ডে, একজন আবার কংগ্রেসের লিডার। তারপর কি হয়েছে আমরা জানি না, আইটি রেডিং হয়েছিল, ইডি নয়, আইটি রেড হয়েছিল। তো সেখানে 340 কোটি টাকা নগদ ধরা পড়েছে। তো 340 কোটি নগদটাও জাস্টিফাই হয়ে যেতে পারে, বাট এরপরে কি হয়েছে আমরা কিন্তু জানি না। এবং খুব ইন্টারেস্টিং ভাবে কালকে ত্রিপুরাতে যে রেড গুলো হয়েছে, সেখানে কিন্তু ইডির যে বক্তব্য, সেই ইডির বক্তব্য অনুযায়ী সেখানে কিন্তু ক্যাশ টাকার কোনো ফিনান্সিয়াল রেকর্ডস, ইনক্লুডিং ফিনান্সিয়াল রেকর্ডস বলেছে। আমি ঠিক সেভাবে যেভাবে পোস্টটা করা হয়েছে, ইডি Agartala has conducted coordinated search operation across multiple locations in Tripura on 10th January 2025 under the provisions of PMLA 2002 targeting interstate drug cartels involved in trafficking of narcotic substances including ganja and fentanyl. During the search operation, substantial amount around 66 kgs of high quality ganja, marijuana along with other incriminating evidences including financial records, details of benami properties and electronic devices were recovered and seized. এটাই ছিল ইডির যে এটা। সেখানে কিন্তু টাকার ক্যাশ টাকার কোনো ধরনের উল্লেখ নেই, তার মানে কোনো ধরনের ক্যাশ টাকা কিন্তু সিজ করতে পারেনি। সেটাই তো বলা হচ্ছে পিএমএলএ, কিন্তু আসলে তো যা করেছে সেটা হচ্ছে ওই কফি পোসা যেটা আছে, মানে প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস। ইডির কিন্তু অনেকগুলি ব্যাপার আছে, ফরেন এক্সচেঞ্জ নিয়ে, মানে ফরেন এক্সচেঞ্জের ব্যাপারটা নিয়ে ডিল করে ইডি। তারপর হচ্ছে এই মানি লন্ডারিং, পিএমএলএ যেটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। আরেকটা হচ্ছে স্মাগলিং অ্যাক্টিভিটি, প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটি, যেটাকে কফি পোসা বলে। তো কালকে যে রেটটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কফি পোসা হওয়ার কথা, মানে স্মাগলিং অ্যাক্টিভিটির এগেইনস্টে হওয়ার কথা। কিন্তু ওরা একটা পিএমএলএ তে দিচ্ছে কি করে জানি না, কোনো টাকা পয়সা বেশ ধরা পড়েনি, তেমন কিছু উল্লেখ নেই। করা হয়েছে নেশা কারবারিদের, অর্থাৎ পাচার কারবারিদের এগেইনস্টে যেটা করা হয়েছে, অ্যাকশনটা নেওয়া হয়েছে। তো সেটা তো অ্যাকচুয়ালি মানে স্মাগলিং অ্যাক্টিভিটির এগেইনস্টে হয়েছে, এটা পিএমএলএ তো পড়ছে না আসলে। আমি জানি না ব্যাপারটা এরপরে কিভাবে ওরা মানে এটাকে পিএমএলএ তে ফেলছে। ওকে, আমার কথা সেটা হচ্ছে কফি পোসাতে। ওকে, আগামী দিন কি হয় সেদিকে তো অবশ্যই নজর রাখবো আমরা। তবে একটা শেষ প্রশ্ন যেতে যেতে, ইডির এই তল্লাশি অভিযান নিয়ে আগামী দিনে রাজনীতি গরম হতে দেখছেন? আজকে কি খুব একটা গরম হয়েছে? না, তেমন কোনো আজকে তো বন্ধ হয়েছে, বিধানসভা তো হয়নি, মানে সোমবার দিন কি হবে আমরা জানি না। কিন্তু আমার মনে হয় ওই যে বললাম যে রাজনীতি গরম হতে হতে বিধানসভা তো অধিবেশন তো শেষ হয়ে যাবে। না, বিধানসভার বাইরেও মানে কোনোভাবে কি হচ্ছে, বিরোধী দলের যা অবস্থা এখন, কোনো আন্দোলনকে ওরা বেশি দূর টেনে নিয়ে যেতে পারছে না। সাংবাদিক সম্মেলন হবে, প্রেস মিট হবে, প্রেস মিটে হয়তো কিছু মানে বলা হবে, মানে নানা রকম ভাবে বোঝানো হবে যে কিভাবে আজকে আমরা কি খারাপ পরিস্থিতির মধ্যে আছি। তারপরের দিন আরেকটা প্রেস মিট করবে শাসক দল, ওরা সমস্ত কিছু খণ্ডন করে দেবে, তারপর বলবে যে না জেনে সমস্ত কিছু বলা হয়েছে, এবং সেটাও আবার পত্রিকাতে বলা হবে যে সবকিছু খণ্ডন করে দেওয়া হয়েছে। তারপরে আর কত দূর চলবে আমরা জানি না বিষয়টা, যেটা হয়ে যাচ্ছে মানে সমস্ত ঘটনাতেই এটা হয়ে যাচ্ছে। কিন্তু ধারাবাহিক গণ আন্দোলন গড়ে তোলা, গণ অসন্তোষকে মানে ব্যবহার করা, যে এই কাজটাই কিন্তু বিরোধী দল, সে কংগ্রেসই হোক বা সিপিএমই হোক, এরা কিন্তু আপাতত ত্রিপুরা রাজ্যে কিন্তু সফল হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। একটাতেও সফল হয়নি এখনো পর্যন্ত। ইডি তল্লাশি নিয়ে কি করে আগামী দিন, শাসক দলে কি বক্তব্য থাকে, বিরোধীদের কি বক্তব্য থাকে, সেদিকে অবশ্যই আমরা চোখ রাখবো, আমরা সেই খবরে দেখবো এবং অবশ্যই জানাবো সবাইকে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, সময় ফুরিয়ে গেছে অনুষ্ঠানে। প্রত্যুদা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ইডির তল্লাশি অভিযানের ঠিক পরের দিন রাজ্যে আবার নেশা সামগ্রী উদ্ধার করল রাজ্য পুলিশ। জিরানিয়া রেল স্টেশন চত্বর থেকে 57টি গাঁজার প্যাকেটে 67 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে রেল পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 6,70,000 টাকা।
তবে গাঁজা উদ্ধার হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তাই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলের প্রশ্ন, ইডির তল্লাশি অভিযানের সফল কি সহসাই পাবে রাজ্য? রাজ্যের একাংশ জনগণ, বিশেষ করে যুবদের নেশার করাল গ্রাস থেকে কি এবার মুক্ত করা যাবে? তা অবশ্যই সময় বলবে। আগামী দিনে ইডি কি ধরনের পদক্ষেপ নেয় সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা সব ধরনের খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।